লুবনার সাথে বিয়ের ৩ বছর হয়ে গেল। ওর গায়ে প্রায় প্রায় আমি হাত তুলি। এই তো সেদিন রাগের মাথায় লাথি মেরেছি। ও ছিটকে একপাশে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছিল। কি করব, রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। আর বাসায় আসলেই ও অনবরত কথা বলে মাথা গরম করে দেয়। আগে গায়ে হাত তুলতাম না, হাত তুলি প্রায় ১ বছর। যখন থেকে আমার জুয়া খেলার অভ্যাস হয়ে গেছে, আমি নিয়মিত জুয়ার আসর বসাই। সব খুঁড়িয়ে নিঃস্ব হয়ে বাসায় আসি। নিজের সাথে জুয়া খেলায় আমি ক্লান্ত। লুবনা সারা রাত না খেয়ে বসে থাকতো। নেশাগ্রস্ত হয়ে বাসায় ফিরলেই মাথা খেয়ে ফেলতো কথা শুনিয়ে, যা আমার শরীরে কাঁটার মতন বিঁধত। লুবনার সাথে আমার প্রেম হয় সেই আমি কেবল ইন্টার পাশ করে লেখাপড়া বন্ধ করেছি, আর ও ক্লাস 9-এ পড়ে। আমি নেশাগ্রস্ত আগে থেকেই ছিলাম। এলাকার সবাই জানতো আমি খুব খারাপ মানুষ একজন। মেয়ের নেশা বাদে এমন কোনো নেশা নেই যা আমার ছিল না। লুবনাকে আমি ভালোবেসে ফেলেছিলাম। ওর প্রতি নেশা ছিল না, ছিল ভালোবাসা। রাত দিন বন্ধুদের আড্ডা রেখে আমি লুবনার বাসার আশেপাশে ঘুরঘুর করতাম। ও বারান্দায় বসে মোমের আলোয় পড়তো, আমি বাইরে অন্ধকারে সিগারেট জ্বালিয়ে ওকে দেখতাম। আকাশের চাঁদ দেখলে যেমন মন ভালো হয়ে যায় চট করে, ঠিক লুবনাকে দেখেও মন ভালো হয়ে যায়। বারবার ছুঁতে চাইলেও ছুঁতে পারা যায় না এমন। আমায় এলাকার মানুষ গুন্ডা হিসাবে ভয় পেলেও আমার ভয় ছিল লুবনায়। আমি ওকে লুকিয়ে দেখতাম, কিন্তু সামনে গিয়ে বলতে পারতাম না ভালোবাসার কথাটা। জানি ও আমায় ঘৃণা করবে, করারই কথা। এমন খারাপ লোককে কোনো মেয়ে ভালোবাসে? প্রায় 6 মাস পিছন পিছন স্কুলে যেতাম, আবার স্কুলের গেটে দাঁড়িয়ে থাকতাম, তবুও বলতে পারতাম না। সেবার শুনেছিলাম লুবনার বাসায় ছেলেপক্ষ এসেছে ওকে দেখতে। শুনেই পাগল পাগল হয়ে গিয়েছিলাম। নেশা করে লুবনার বাড়ির পিছনে বাঁশ ঝাড়ছিল, সেখানে শুয়েছিলাম সন্ধ্যায়। না পারছিলাম ওকে বলতে, না পারছিলাম হারাতে। হঠাৎ মোম নিয়ে লুবনা বের হলো পিছনে। ওকে দেখেই আমি মাথা ঠিক রাখতে পারিনি। ওর হাত ধরে টান দিয়ে মুখ চেপে ধরলাম। ওর হাত থেকে মোম পড়ে গিয়ে নিভে গেল। অন্ধকারে আমি আরও। ওর কানের কাছে ফিসফিস করে বললাম, আমি ইকবাল, চেঁচিও না প্লিজ। লুবনা আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝছি ও কাঁপছে, ভয়ে কাঁপছে। ভয় পাওয়ারই কথা, হয়তো আমি ক্ষতি করব এই ভেবে। আমি হেসে বললাম, কাঁপছো কেন? আমার কথা একটা আর একটার সাথে জড়িয়ে যাচ্ছিল। নেশার ঘোর তখনও প্রবল ছিল। লুবনা আমার হাত মুখ থেকে সরিয়ে নিয়ে বলল, এখান থেকে চলে যান। আমি আবারও বললাম, একবার ভালোবাসি বলবে? আমি এমনিতেও কথা গুছিয়ে বলতে পারতাম না, তার ওপর নেশার ঘরে কি বলছি বুঝতে পারছিলাম না। লুবনার হাতটা আমার বুকের ওপর ধরে বললাম, দেখো না, বুকের ভিতরে কত কথা জমে আছে, কিন্তু তা বলতে পারছি না, কেমন ছটপট করছে। লুবনা নিজের হাত সরিয়ে নিয়ে বলল, দয়া করে চলে যান, মা এসে পড়বে। আমি আবারও বললাম, আগে বলো তুমি কাউকে বিয়ে করবে না, তাহলে যাব। এর মাঝে লুবনার মা আলো হাতে নিয়ে লুবনাকে ডাকতে এলো। মায়ের ডাক শুনেই ও আমায় ধাক্কা মেরে পালিয়ে গেল। এরপর প্রায় প্রতিদিনই আমি ওর বাসার আশেপাশে ঘুরঘুর করতাম। ও একা আর বাইরে নামতো না। বিয়ের জন্য যারা দেখতে এসেছিল তাকে কায়দা করে জানিয়ে দিয়েছি আমার আর লুবনার প্রেম চলছে। বিয়েটা ভেঙে গেল। আমি হাত কেটে রক্ত দিয়ে লুবনাকে চিঠি লিখলাম। লুবনার চিঠির উত্তর দিল, তার সাথে রাতে বাসার পিছনে আমায় অপেক্ষা করতে বলল। সেদিন আমি নেশা করিনি, সকাল থেকে অপেক্ষা করছি লুবনার জন্য। রাতে বৃষ্টি শুরু হলো। সাপ পোকার ভয় না করে আমি ঠায় লুবনার বাসার পিছনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছি। ভালোবাসা আমায় সব ভালো মন্দ জ্ঞান হারিয়ে দিয়েছিল। বৃষ্টি থামতেই লুবনা চুপি চুপি অন্ধকারের মাঝে পিছনে আসলো। ও এসে এদিক ওদিক তাকিয়ে আমায় খুঁজছে। আমি দেখেই ওর পেছনে গিয়ে বললাম, কি আমায় খুঁজছো? মেয়ে থমকে উঠে বলল, আপনি এত রাতেও আছেন?
কি করব? কেউ দেখলে চোর ভেবে মারবে। তুমি চিঠিটা পড়েছো? হ্যাঁ। এসব কি লিখেছেন? কলম ছিল না বাসায়? অবশ্য নেশাখোররা এমনই করে। নেশাখোরদের ভালোবাসা প্রকাশের ধরনই রক্তারক্তি দিয়ে হয়। তারা নিজেকে ভালোবাসতে পারে না, তাহলে অন্য কাউকে ভালোবাসবে কি করে? আর আপনি ভাবলেন কি করে আপনার মতন অশিক্ষিত ছেলেকে আমি বিয়ে করব? আপনি ছেলেপক্ষকে বলে বিয়েটা ভেঙেছেন, তাই না? আমি অবাক হয়ে লুবনার দিকে তাকিয়ে আছি। আজ আমার নেশা নেই কোনো, তবুও অসার মুখ থেকে বিন্দু পরিমাণ কথা বের হচ্ছে না। এর মাঝে পাশ থেকে কে যেন টর্চের আলো মেরে মুখে বলল, কে ওখানে এত রাতে? লুবনা আমি দুজনেই থ হয়ে ওখানে দাঁড়িয়ে রইলাম। পালাবার কোনো সুযোগ ছিল না, কারণ যে আলো ফেলেছে সে এর মাঝেই আমাদের চিনে ফেলেছে। টর্চের আলো আমাদের দিকে তাক করে রাখা হয়েছে। আমি তাতে ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি লুবনা নিচু হয়ে কাঁদছে তা নিয়ে। আলো হাতে নিয়ে লুবনার চাচা আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, কে? ইকবাল না? আর লুবনা তুই এত রাতে ওর সাথে কি করছিস? লুবনা চুপ হয়ে দাঁড়িয়ে আছে। লুবনার চাচা এরই মাঝে চেঁচিয়ে লুবনার বাবা মাকে ডাকতে লাগলো। আমি উঠে বললাম, চাচা ডাকবেন না, আমি এমনিতেই এসেছি। সে আমায় ধমক দিল। অন্য সময় হলে আমায় ধমক দেওয়ার মজা আমি বুঝিয়ে দিতাম, কিন্তু আজ কেন যেন পারছি না। লুবনার চাচা আবার চেঁচিয়ে বলছেন, ঘরের জোয়ান মাইয়া রাইখা মাইয়ার বাপ মা কেমনে নিশ্চিন্তে ঘুমায়? এর মাঝে লুবনার মা এসে বলে, কি হয়েছে ভাইজান? এ কি লুবনা, তুই এখানে? চাচা উঠে বলে, কি আর বলি, হাতে নাতে ধরছি। এই পোলারে চিনো? গুন্ডা লাফাঙ্গা প্রকৃতির ছেলে একটা, মদ গাঁজা খাইয়া পড়েয়া থাকে। সেই ছেলের সাথে কিনা আমাগো বংশের মেয়ে। ছি! লুবনার মা লুবনাকে ধরে বলে, এসব কি? আমি উঠে বললাম, আন্টি ওর কোনো দোষ নেই, আমিই আসতে বলেছি। লুবনার মা কেঁদে কেঁদে বলে, আমার মাইয়া তুমি কইলেই আসবে কেন? ও কি বাচ্চা নাকি? এই বলে লুবনার মা লুবনাকে চড় দিয়ে বলে, কি করলি তুই? আমার মান সম্মান ডোবালি? আমি লুবনার হাত ধরে সরাতে যাওয়া মাত্রই লুবনার চাচা আমার কলার ধরে বলে, তুই এখান থেকে যাবি নাকি বিচার সালিশি লাগাবো? অন্যের মায়া বাইর কইরা আনোস, তোর বিচার দরকার। এরই মাঝে লুবনা উঠে বলল, কাকা আপনি ঘরে যান, আমি নিজের ইচ্ছায় আসছি, আমার বিচার কে করবে? তুই আসছস মানে? অচেনা ছেলে ডাকলেই আসতে হবে নাকি? অচেনা কই, আমি ওরে ভালোবাসি। এই বলে ঘরে চলে গেল। আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারিনি। কিছুক্ষণ আগে যে মেয়েটা আমায় নেশাখোর বলল, এখন সে কিনা বলে ভালোবাসে। চাচা লুবনার মাকে বলে, মেয়ে ভালোবাসলে বিয়ে দিয়ে দাও, নইলে আর কি করবা? আমি ওখান থেকে চলে আসলাম। সবকিছু স্বপ্ন লাগছে। লুবনার এই কথার মানে আমি বুঝতে পারলাম না। এরপর 4 দিন আমি ওই দিকটায় যাইনি। মনকে মানাতে না পেরে সেদিন গেলাম লুবনার বাসার ওখানে। অনেকক্ষণ থাকার পর লুবনার দেখা পেলাম না। ওর ছোট ভাইকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, তোমার আপু কই? ও বলল, বুবু নানা বাড়ি গেছে। আপনি কে? ইকবাল। ও, আপনি সেই ইকবাল যার জন্য বুবুকে অনেক মার খেতে হয়েছে? কথাটা শুনে নিজের প্রতি খুব রাগ হতে লাগলো। আজ আমার কারণে অকারণে মেয়েটা কষ্ট পাচ্ছে। আচ্ছা ভাইয়া শোনো, নানু বাড়ি কি বেশি দূর? না। তুমি চেনো? আমায় একটু নিয়ে যাবা? কেন? আমি যাব কেন? আপনারে আমি কেন দেখাবো? আপনাকে বুবু ভালোবাসে আমি জানি, তাই আপনি আমাদের শত্রু। তুমি বাইকে উঠেছো কখনো? না। আজ চড়বে? চলো বাইকে করে নানুর বাসার দিকে যাব আর আসবো। ছেলেটা উঠে বলল, না আমি যাব না। আমি নিরাশ হয়ে দাঁড়িয়ে রইলাম। আর বুঝি কোনো উপায় নেই। আর বুঝি লুবনাকে দেখা হবে না। চলে আসতে নিলেই পিছন থেকে সজীব ডাক দিয়ে বলল, বাইকে উঠলে কি খুব মজা? আমি এক রাশ আশা নিয়ে ওর দিকে তাকিয়ে বললাম, মজাই তো, চলো যাই। সজীব রাজি হলো, কিন্তু কাউকে জানানো যাবে না এই শর্তে। বাইকে যাচ্ছি। ছেলেটা বাচ্চা হলেও চালাক অনেক। চালাক না হলে বলতাম, বাবু আমায় দুলাভাই বলো তো।
কিন্তু এখন তা বললে নিশ্চিত বাইক থেকে নেমে বাইকে একখানা লাথিও মারতে পারে। বাসা চিনে এলাম। এখন ওর সাথে একবার দেখা হলেই জিজ্ঞেস করে জানতে চাইবো ও কেন বলল আমায় ভালোবাসে। অনেক দিন গিয়ে বাসার আশেপাশে দাঁড়িয়ে ফিরে আসি। একদিন এভাবেই দাঁড়িয়েছিলাম, এক ছোট্ট মেয়ে আমার হাতে একটা চিঠি দিয়ে বলল, এটা লুবনা আপু দিয়েছে। চিঠি পেয়ে খুব অবাক হয়েছি। লুবনা জানলো কি করে আমি এখানে? চিঠি খুলে দেখলাম, আমি অনেকবার দেখেছি আপনি এখানে এসেছিলেন, আর আমি জানতামও আপনি আসবেন। আমার জীবন এই কয়েকদিনে অনেক এলোমেলো হয়ে গেছে। আমার মা মামা এরা আগে আমায় বকতো না, আর এখন গায়ে হাত তোলে। আমায় তারাই বিশ্বাস করে না, তাহলে বাইরের মানুষ কি করে বিশ্বাস করবে? আপনি তো আমায় ভালোবাসেন। যদি ভালোই বাসেন তাহলে আমায় মুক্তি দিতে পারবেন, আমায় নিয়ে যেতে পারবেন আপনার সাথে? পারবেন না আমি জানি, কারণ মানুষ ভালোবাসার কথা বুক উঁচিয়ে বলতে পারলেও দায়িত্ব নেওয়ার সময় পালিয়ে যায়। তাই বলছি, এখানে এসে আর দাঁড়িয়ে থাকবেন না, চলে যান। ইতি, লুবনা। চিঠিটা পড়া শেষ করে আমি তখনই দোকান থেকে কলম কিনে চিঠির অপর দিকে লিখলাম, আচ্ছা আর এখানে দাঁড়াবো না, রাত 1টায় তৈরি থেকো, আমি নিতে আসবো। বরাবরই অত গুছিয়ে কিছু লিখতে পারি না আমি, আর চিঠি দেওয়া এই প্রথম, তাই 3 লাইনেই শেষ করলাম। রাতে আমি বাইক নিয়ে দাঁড়িয়ে আছি। বারবার মনে হচ্ছে লুবনা আসবে না, ও হয়তো মজা করছে। না আসারই কথা, আমার মতন গুন্ডাকে কেই বা ভরসা করে। রাত 2টো বেজে গেল। আমার কি চলে যাওয়া উচিত? এই ভেবে বারবার পায়চারি করছি। এর মাঝে পিছন থেকে কেউ বলল, শুনছেন? অন্ধকারে মুখ দেখতে পাচ্ছি না। মোবাইলের আলো জ্বালাতেই দেখি লুবনা হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। এত দেরি হলো যে? মামা জেগেছিল। চলুন এখন যাই। ওকে বাইকে তুলে দুজনে চললাম নতুন গন্তব্যে। শুনুন, চাইলে আমার ঘাড়ে হাত রাখতে পারেন। না ঠিক আছে। আচ্ছা আমরা কই যাচ্ছি? রূপগঞ্জ। কে আছে ওখানে? আমার বোনের শ্বশুর বাড়ি। আমরা পিঠাপিঠি ভাই বোন, একদম বন্ধুর মতন, গেলে মানাতে পারবো। লুবনা কথা বলছে না, হয়তো ভাবছে কাজটা ও ঠিক করছে নাকি ভুল করছে। লুবনা, আপনি কি আমায় ভয় পাচ্ছেন বা ভাবছেন আমি আপনার কোনো ক্ষতি করব? আমার নতুন করে আর ক্ষতির ভয় নেই। বোনের বাসায় আস্তে আস্তে সকাল 6টা বেজে গেল। কাল রাতেই বোনকে ফোনে বলে রেখেছিলাম। জানি না ও দোলাভাইকে জানিয়েছে কিনা। দরজা নক করতেই আপু দরজা খুলে হেসে বলে, কি রে, এত দেরি করলি কেন? আর সে কই? লুবনা আমার পিছন থেকে এসে পাশে দাঁড়ালো। সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে গেছিল। 2 দিনের মাঝে আপু আমায় বিয়ে দিয়ে দেয়। আমি এর মাঝে 1000বার লুবনার কাছে জানতে চেয়েছি সে আমায় বিয়ে করতে রাজি কিনা। ও কোনো উত্তর দেয়নি। বিয়ের রাতে ওকে একদম আমার কল্পনায় যে বউকে পুষে রেখেছিলাম একদম তার মতন লাগছে। মাথা নিচু করে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। লুবনা, কাঁদছো কেন? ভাইটার কথা মনে পড়ছে। আচ্ছা ওকে একদিন আনবো সময় করে। তুমি একটা সত্য কথা বলবে? আমায় তো তুমি ভালোবাসো না, তাহলে কেন বিয়ে করলে? আমি এমন একজনকে চেয়েছি যে আমায় ভালোবাসবে। আমি কি এত খারাপ যে আমায় ভালোবাসা যায় না? লুবনা চুপ করে আছে। আচ্ছা তুমি ঘুমাও। লুবনা শুয়ে পড়ল। আমি জানালার কাছে গিয়ে সিগারেট ধরালাম। ভাবলাম, আমি কি স্বপ্ন দেখছি? এটাও কি সম্ভব? যে মানুষটাকে পাওয়ায় আমার কাছে চাঁদ পাওয়ার মতন ছিল, সেই মানুষটা কিনা আজ আমার বউ। মনে হচ্ছে কোনো নেশার মাঝে আছি। এরই মাঝে লুবনা বলে উঠল, আমি মনে হয় প্রথম কোনো মেয়ে যার বাসর রাতে তার বর সিগারেট খায়। ওর কথায় থ হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। সিগারেটে হাত পুড়ে গেল। আমি হাসছি। কি ব্যাপার? আমি হাসার মতন কি বললাম? আমি হেসে বললাম, মানুষ স্বপ্ন দেখলে তাদের কি হাত পোড়ে? মানে কি? আপনি আবার নেশা করেননি তো? লুবনার কাছে গিয়ে বসলাম। নতুন নেশা করলাম। এমন নেশার নাম তুমি শোনোনি। তো কি সেই নেশা? লুবনা নেশা। এই কথা শুনে মেয়েটা আমার চোখের দিক থেকে চোখ সরিয়ে নিল। হয়তো লজ্জা পেয়েছে। মেয়েরা লজ্জা পেলে চোখে চোখ রাখতে পারে না। 1 সপ্তাহ হয়ে গেল বিয়ের।
লুবনা এর মাঝে বলল, কতদিন বোনের বাসায় থাকবো, তারা হয়তো লজ্জায় কিছু বলছে না, কিন্তু আমাদেরও তো কিছু করা উচিত। আমায় আপনাদের বাড়ি রেখে আসেন। আমি বললাম, বাবা খুব রাগী, বিয়ের কথা জানিয়েছি, তবে সে জানে না আমি এখনই তোমায় নিয়ে আসছি, চাকরি করি, দিয়ে নিয়ে যাব। তো সেই চাকরি কবে হবে? বন্ধুকে বলেছিলাম অনেকবার, এখন দেখি কি হয়। লেখাপড়া বেশি না করাতে চাকরি ভালো পেলাম না। মাত্র 8,000 টাকার বেতনে চাকরি করতে ঢাকাতে এসেছি। লুবনার আত্মসম্মান অনেক বেশি। ও অভাবে থাকতে রাজি, তবু অসম্মানে না। ও আমার সাথে ঢাকা আসলো। 8,000 টাকায় বাসা ভাড়া, খাওয়া খরচাতেই চলে যেত। বাকি যে প্রয়োজন তা কারোরই মিটত না। অনেক বেলা না খেয়ে রয়েছি দুজন। মেয়েটা তবুও আমায় ছেড়ে যায়নি। এর মাঝে ওর মা বাবা পুলিশ নিয়ে ওকে নিতে এসেছিল, ও যায়নি। আমি এখনো বুঝে উঠতে পারছি না ও কেন আমার সাথে অভাবেও থাকছে। শুধু কি আমি ভালোবাসি তাই? একদিন বললাম, তুমি চলে যাও মা বাবার কাছে। ও শুধু বলল, যাব সেদিন যেদিন তোমার চোখে আমি ছাড়া অন্য কেউ থাকবে। এখন তো তুমি ছাড়া অন্য কেউ আছে। কে? কেন? অভাব। অভাব চোখে থাকে না, থাকে পেটে। ভালোবাসা থাকে বুকে, আর চোখে থাকে ভালোবাসার মানুষ। আমার যখন ক্ষুধায় পেট কেমন করে, তখন আমি তোমার চোখের দিকে তাকাই, নিজেকে দেখতে পাই, আমার বুকের স্পন্দন বেড়ে যায়। তখন আর ক্ষুধার ঘন্টা শুনতে পাই না। মেয়েটার কথার গভীরতা অনেক বেশি, তবে সেই গভীরতা মাপতে চাওয়ার মতন বড় মন আমার নেই। নেশার টান কয়েকদিন আটকে রাখা যায়। পকেটে একটা টাকাও নেই, আছে শুধু সিগারেটের প্যাকেট। তবে সে প্যাকেটও খালি। সিগারেটের প্যাকেট খুলে ঘ্রাণ নিচ্ছি। নেশা বড়ই জ্বালা ধরিয়ে দেয় শরীরে। ক্ষুধা পানি খেয়ে বন্ধ করা যায়, তবে নেশা ঘ্রাণ নিয়ে বন্ধ করা যায় না, বরং আরও বেড়ে যায়। এরই মাঝে লুবনা আমার সামনে সিগারেটের প্যাকেট ধরল। আমি অবাক হয়ে বললাম, টাকা কই পেলে? ও হেসে বলল, যেখান থেকেই পাই, নাও আগে। সিগারেট পেয়েই মহা খুশিতে একের পর এক ধরাতে লাগলাম। লুবনা চলে গেল। ওকে আবার জিজ্ঞেস করলাম, কই পেলে টাকা? কয়েকদিন আগে কিছু টাকা দিয়েছিলে না তুমি? ওটা ছিল আমার কাছে। ওটা তো তোমার নাকি চুড়ি পছন্দ হয়েছে, তার জন্য দিয়েছিলাম। আর বলো না, পাশের বাসার ভাবি একই চুড়ি কিনেছে, পানি লাগতেই সোনালি রং চটে রূপালি হয়ে গেছে, তাই আনিনি। আমি ওর কথাতেই বুঝতে পেরেছি ও আসলে মিথ্যে কথা বলছে, কারণ মিথ্যে মানুষের চোখের দিকে তাকিয়ে বলতে পারে না। অভাবের কারণে নিজের শখ মাটি চাপা দিয়েছে। আর আমি কিনা সেই নেশা করি। সিগারেটের প্যাকেটটা বাইরে ফেলে দিলাম। শখের বাইক বিক্রি করে নতুন ব্যবসা শুরু করলাম। দিনে দিনে ব্যবসার উন্নতি হলো। এখন আর অভাবের দিন নেই। নেশার জন্য বউয়ের কাছে হাত পাততে হয় না আর কি। রাত দিন টাকার পেছনে ছুটি। শেষে কবে লুবনার দিকে 5 মিনিট তাকিয়েছি ভুলেই গিয়েছি, কারণ রাতের বেশিরভাগই নেশা করে বাসায় ফিরি। আর লুবনা আমায় যাই বলে তাই আমার শুনতে খারাপ লাগে। প্রায় এমন হয় নেশার অবস্থায় লুবনাকে মারি, ও ফুঁপিয়ে কাঁদতে থাকে। নেশা কেটে যায়, ভোরে তখন দেখি মেয়েটা মেঝেতেই ঘুমিয়ে আছে। নিজেকে তখন কাপুরুষ লাগে। ওর পাশে বসে ওর দিকে তাকিয়ে আমার দেওয়া ভালোবাসা নয়, শুধুই নির্যাতনের ছাপ পাই। লজ্জায় নিজেকে সরিয়ে নিই দূরে। কয়েকদিন যাবৎ বন্ধুর মাধ্যমে লিপি নামের এক মেয়ের সাথে পরিচয় হয়। মেয়ে খুব কম টাকায় বিদেশে নিয়ে যায়। আমিও লোভে পড়ে যাই। টাকার নেশায় অন্ধ হয়ে যাই। একবার বিদেশ গেলেই কোটিপতি হয়ে যাব। আপাতত লুবনাকে জানাবো না। দোকান বিক্রি করে টাকা লিপিকে দিলাম। 1 সপ্তাহের ভেতর বিদেশে যাওয়া হবে আমার। যাবার 2 বছর পর লুবনাকেও নিয়ে যাব। মেয়েটাকে তো আর কিছু দিতে পারিনি। রাতে বাসায় গিয়ে দেখি লুবনা শুয়ে আছে। আমি খেয়ে শুয়ে পড়লাম। প্রায় 7 মাস পর আমি নেশা ছাড়া এত রাতে বাসায় ফিরেছি। ভাবলাম এই 1 সপ্তাহ ওর সাথে খারাপ আচরণ করব না। কয়েকদিন পর তো চলে যাব, আবার কবে ওকে দেখতে পাই ভাবতেই কান্না আসছে। ভোর রাতের দিকে ঘুম ভেঙে দেখি লুবনা আমার ফোন কানে নিয়ে কাউকে গালি দিচ্ছে। আমি ওর কান থেকে ফোন টেনে নিয়ে দেখি লিপির কল। আমি কেটে দিয়ে বললাম, কি ব্যাপার, তুমি রিসিভ কেন করলে?
তাহলে জানতাম কি করে আজকাল নেশা মেয়ে পর্যন্ত চলে গেছে? কথা ঠিকভাবে বলো। লুবনা আমার কলার ধরে বলল, রাতে একটা মেয়ে কল দিয়ে যদি বলে ইকবালকে জিজ্ঞেস করেন আমি ওর কে হই, তাহলে কি বুঝবো আমি? আমি রেগে বললাম, যা বোঝার বোঝো, আমার কিছু করার নেই। লুবনা রাগ করে আমার ফোন মেঝেতে ফেলে বলল, আমি থাকবো না আর তোর সাথে। মেজাজ গরম হয়ে গেল, ওকে মারলাম। আমায় ভুল বোঝার জন্য মারলাম। অবশ্য আমার মুরদ অতটুকুই। বাসা থেকে চলে গেলাম। সকাল নাগাদ এক বন্ধুর কল পেয়ে জানতে পারলাম লিপি আসলে দালাল মাত্র, সবার টাকা মেরে দেয়। আজ পুলিশের কাছে ধরা পড়েছে। আমার সব টাকা জলে গেল, সাথে আমার স্বপ্ন। কি করব, কার কাছে যাব? ভাবতেই দুনিয়াটা অন্ধকার হয়ে আসে। এগুলো হলো লোভের শাস্তি, লুবনার দেওয়া অভিশাপ। ভাবলাম বাসায় গিয়ে লুবনার পা ধরে মাপ চাইব। আজ ও ছাড়া সবাই আমায় ফিরিয়ে দেবে আমি জানি। বাসায় গিয়ে দেখি ঘর ফাঁকা। পাশের ঘরে গিয়ে আমাদের প্রতিবেশী ভাবিকে জিজ্ঞেস করলাম লুবনার কথা। সে আমায় দেখে অবাক হয়ে বলল, আপনি এখনো এখানে? মানে? আপনি তাড়াতাড়ি হাসপাতালে যান, লুবনা ভাবিকে হাসপাতালে নেওয়া হয়েছে। কি হয়েছে ওর? আবার জিজ্ঞেস করেন? আপনিই তো আধমোড়া করলেন। ছি, আপনার সন্তানের মা হতে যাচ্ছে, তাকে এভাবে মারলেন কি করে? আপনি মানুষ? শুনেই মাথায় আকাশ ভেঙে পড়ল। তাড়াতাড়ি হাসপাতালের দিকে ছুটলাম। গিয়ে দেখি মেয়েটা বিছানায় নিথরভাবে শুয়ে আছে। পাশে দাঁড়ানো সেবিকা আমায় দেখে বলল, কে আপনি? আমি বললাম, ও আমার স্ত্রী। এত দেরি করে এসেছেন কেন? মেয়েটা এত খারাপ অবস্থাতেও আপনাকে খুঁজছে। আমি ওর মাথার কাছে বসে পড়লাম। চোখের নিচে জমানো কালি নিয়ে মেয়েটি অনেক শব্দ করে নিঃশ্বাস নিচ্ছে। মনে হচ্ছে নিঃশ্বাস নিতেও ওর কষ্ট হচ্ছে। মাথায় হাত দিয়ে বললাম, লুবনা, বিশ্বাস করো, তুমি ছাড়া কাউকে আমি ভালোবাসি না। একবার সুস্থ হয়ে যাও, আমি আর তোমার গায়ে হাত তুলবো না। লুবনা অল্প করে চোখ খুলে চোখ দিয়ে পানি ছেড়ে দিল। তুমি এসেছো? আমার প্রাণটা মনে হয় এতক্ষণ তোমার আসার অপেক্ষা করছিল। এখন দেখো না, যাবার জন্য অস্থির হচ্ছে। ওর মুখে হাত দিয়ে বললাম, এমন করে বলে না। লুবনা আমার হাত শক্ত করে ধরে বলল, অনেক কথা ছিল বলার, ভেবেছিলাম হাসি মুখে দেব, কিন্তু দেখো না আমার কপাল। জানো ইকবাল, আমি গতকাল সকালে জানতে পারলাম আমি মা হতে যাচ্ছি। সারা দিন অপেক্ষা করতে লাগলাম তোমার জন্য। কি করে বলবো তোমায়, কিন্তু বলা আর হলো না। বাচ্চাটা আমার আর থাকলো না। আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে, অনুতাপের পানি। ওর কপালে চুমু দিয়ে বললাম, ভেবো না, একদিন তুমি মা হবেই। সুস্থ হয়ে যাও দয়া করে। লুবনা এত কষ্টের মাঝেও এক বিদ্রূপের হাসি দিল। আমার দিকে তাকিয়ে বলে, তুমি আগে বারবার জানতে চাইতে না আমি তোমায় ভালোবেসে তোমার সাথে এসেছি কি না? আসলে কি জানো, তখন আমি ঘুরেছিলাম। ভালোবাসা কি বুঝতে পারিনি, শুধু ভেবেছিলাম তুমি তো ভালোবাসো। কিন্তু আজ কেন জানি বারবার ইচ্ছে করছে তোমাকে চাইতে, বারবার তোমার সাথে থাকতে ইচ্ছে করছে। কিন্তু দেখো নিয়তি কি নিষ্ঠুর, যা চাই তা পাই না। আচ্ছা ইকবাল, আমি কি তোমার দিকে একটু তাকিয়ে থাকতে পারবো? আমি ওর মাথা বুকে চেপে রেখে বললাম, একটু কেন, তুমি অনন্তকাল তাকিয়ে থাকো। মেয়েটা আমার কথা রেখেছে। মেয়েটা পলকহীন আমার দিকে তাকিয়ে রইল। 20 বছর পর লুবনার জন্য অপেক্ষা করছি অনেকক্ষণ ধরে। লুবনা এসে আমার পিঠে হাত রেখে বলবে, এতদিন পর এলে? আমি ওর দিকে তাকিয়ে দেখি মেয়েটা ঠিক সেই প্রথম দিনের দেখার মতোই সুন্দরী আছে। ও আমায় দেখে খিকখিক করে হাসছে। আমি জিজ্ঞেস করলাম, কি হলো? তুমি বুড়ো হয়ে গেছো, এরপর আমার কাছে আসার আগে এই চুলদাড়ি কেটে আসবে মশাই। হঠাৎ কেউ একজন বলল, উঠুন, আপনার জামিন আজ। এই কথা শুনে ঘুম ভেঙে দেখি আমি জেলের মাঝে বসে আছি, আর এতক্ষণ লুবনাকে নিয়ে স্বপ্ন দেখছিলাম। বাইরে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেললাম। আহা, কতদিন পর এমনভাবে আকাশ দেখলাম। পাশের দোকানের আয়নায় নিজেকে দেখেই চিনতে পারছি না। চুল দাড়িতে পাক ধরেছে। লুবনা তাহলে ঠিকই বলেছে, বুড়ো হয়েই গেছি।
চুল দাড়ি কেটে কালো রং করে রওনা দিলাম লুবনার কাছে। চারিদিকে ফাঁকা এলাকা, কেউ নেই আশেপাশে। এত বছর পর লুবনার কবর চিনতে আমি ভুল করিনি। মাথার কাছে ছোট্ট ফুল গাছটা বড় হয়ে গেছে। চারিদিকে বাতাসে ওই ফুলের গন্ধ ছড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি আসাতে কি খুশি পরিবেশ, লুবনাও কি খুশি হয়েছে। কবরের পাশে বসে মাটির ওপর হাত রেখে বললাম, তুমি কি এখনো চাও আমায়? এখনো কি তাকিয়ে থাকবে আমার দিকে? আমারও যে তোমার মতন করে ওভাবে তাকিয়ে থাকতে ইচ্ছে করে।